আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মাহে রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সে ভিডিওর মূল বিষয় হচ্ছে যাদের দলিলের সম্পত্তি এখনো পর্যন্ত নামজারি করতে পারেন নাই, সেই সকল সম্পত্তি সরকারের আয়ত্তে নিয়ে নেবে 2025 সালে। এই 2025 সালের মধ্যে সরকার আয়ত্তে নিয়ে নেবে এবং আদালতে যদি মামলা মকদ্দমা করেন তাহলেও সেই সম্পত্তি আপনি ফিরে পাবেন না। কোন কোন দলিলের সম্পত্তি সরকার নিয়ে নেবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি ভিডিও, যে কোন কোন দলিলের সম্পত্তি সরকার নিজ দায়িত্বে নিয়ে নেবে, নিজের অধীনে আয়ত্তে নিয়ে নেবে। আপনি আদালতে মকদ্দমা করলেও সেই সম্পত্তি আপনি ফিরে পাবেন না। তাহলে ফিরে না পেলে আপনার কি করতে হবে, সেই বিষয়টি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলে যাই মূল বিষয়ে, যে কোন কোন দলিল। এক নম্বরে হচ্ছে খাস খতিয়ানের সম্পত্তি যারা বিক্রি করেছেন। কথাটা শুনলে হয়তো অনেকে মনে করবেন যে আশ্চর্য ধরনের কথা। না, সরকারের কাছ থেকে লিজ নিয়েছেন, একশোনা লিজ, দীর্ঘমেয়াদী লিজ, স্বল্প মেয়াদী লিজ যারা নিয়েছেন, তাদের যে লিজ মানি প্রতি বছর দেওয়ার কথা, সেই লিজ মানি তাদের দেওয়ার কথা তারা দিচ্ছেন না। এই সম্পত্তিটি তারা কি করেছেন, আবার অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর অর্থাৎ বিক্রি করে দিয়েছেন, যেটা আইন বহির্ভূত কাজে একটি অপরাধ সংগঠিত হলো। এই সরকারি সম্পত্তি আর একজনের কাছে হস্তান্তর করে দেওয়া, যা লিজি শর্তাবলীতে স্পষ্ট করে লেখা আছে যে এই সম্পত্তি হস্তান্তর করা যাবে না, বেচা বিক্রি করা যাবে না, তবে তার ওয়ারিশরা এই সম্পত্তি ভোগ দখল করতে পারবে সরকারের নিয়ম নীতি মেনে। তাহলে এই যে সম্পত্তিটি হস্তান্তর করা হলো, বেচা বিক্রি করা হলো, কিভাবে বেচা বিক্রি করা হয়েছে? সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে বেচা বিক্রি করা হয় নাই। এটা করা হয়েছে যে এলাকায় কিছু মাতবর আছে, তারা তঞ্চকতা করে এই সমস্ত কাজ করে থাকে। তারা কি করেছে, একজনের সম্পত্তি, এই লিজি সম্পত্তি আর একজনের কাছে নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে লিখিত পরিতভাবে গিয়ে কোর্টে কিছু অসৎ উপায়ী ব্যক্তি আছে যাদের কাছে নোটারি করে নিয়ে আসছে। কিন্তু আসলে নোটারি পাবলিক থেকেও করা না, এটি বাহিরে কিছু লোক আছে যারা এই 200-100 টাকা দিলেই নোটারি করে দেয়। সেটা সম্পূর্ণ অরিজিনাল সঠিক নোটারি না। তা নোটারি করে কখনো জমি হস্তান্তর করা যায় না। তো এই নোটারির কাগজ দিয়ে তারা কিন্তু জমি হস্তান্তর করেছে সরকারের কাছে। সরকার লিজ বন্ধ করে দিয়েছে এবং সেই সম্পত্তি এখনো তাদের দখলে আছে। সরকার এই সম্পত্তি তাদের আয়ত্তে নিয়ে আসবে, এমনটাই কিন্তু ডিসি সাহেবদের প্রতি ভূমি মন্ত্রণালয়ের আদেশ। যে সকল সম্পত্তি এখনো পর্যন্ত লিজ নেয় নাই বা লিজ দেওয়া হয় নাই, বন্দোবস্ত দেওয়া হয় নাই, সম্পত্তি পড়ে আছে, এই সম্পত্তি থেকে সরকার কিঞ্চিত পরিমাণের অর্থ ভূমি উন্নয়ন কর পাচ্ছে না, সেই সকল সম্পত্তি সরাসরি সরকারের আয়ত্তে নিয়ে আসবে। এবং এই সম্পত্তি এখনো পর্যন্ত নামজারি করা হয় নাই, আর এই সম্পত্তি কোনোদিন নামজারি হবেও না। এইগুলো এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে অর্পিত সম্পত্তি। যারা অর্পিত সম্পত্তি বিক্রি করে দিয়েছে এবং যেই ব্যক্তি অর্পিত সম্পত্তি ক্রয় করেছে, এখন এই অর্পিত সম্পত্তি ক্রয় করার পরে এই সম্পত্তি এখনো পর্যন্ত নামজারি করতে পারেন নাই। তার দলিল আছে, তিনি দখলে ভোগ দখলে আছেন, কিন্তু তিনি কিন্তু নামজারি করতে পারেন নাই। কেন নামজারি করতে পারেন নাই? ভূমি মন্ত্রণালয় কর্তৃক কিন্তু একটি পরিপত্র জারি করা আছে। কি পরিপত্র? যে অর্পিত সম্পত্তি যদি কোনো মালিকানা সম্পত্তির সাথে যদি সংযুক্ত থাকে, আর কিভাবে সংযুক্ত থাকবে? যে বাবার 2 সন্তান, 1971 সালে যুদ্ধের সময় বাবা 1 সন্তান নিয়ে ইন্ডিয়ায় চলে গেছে, বাবার সম্পত্তি বাংলাদেশে রয়ে গেছে, যেই ছেলে বাংলাদেশে আছে সেই ছেলে সম্পূর্ণ সম্পত্তি ভোগ দখলে আছেন, কিন্তু বাবার সম্পত্তি, বাবা ইন্ডিয়া যে মারা গেছেন, তার একটি সন্তান আছে, এখন অর্ধেক সম্পত্তি ওই ছেলে পাবে, আর একজন সম্পত্তি যে বাংলাদেশে আছে সে পাবে। এখন যিনি ইন্ডিয়াতে আছেন তার তো নাগরিকত্ব হারিয়েছেন, তার এই সম্পত্তি অর্পিত সম্পত্তি হয়ে গেছে। এখন সেই ব্যক্তি যদি কোনোদিন ফিরে আসে, আইনি লড়াই করে পায়, সেটা হচ্ছে পরের কথা, কিন্তু আপাতত তো এটা অর্পিত সম্পত্তি। এই অর্পিত সম্পত্তি এখন এই বাংলাদেশে যে ভাই আছে তিনি বিক্রি করে দিয়েছেন, অন্য একজন কিনছেন, কিন্তু
সেই সম্পত্তি নামজারি করতে পারতেছেন না। এই যে নামজারি করতে পারতেছেন আর নামজারি কোনোদিন করতে পারবেন না, কারণ পরিপত্রে স্পষ্ট করে সহকারী কমিশনার ভূমি যিনি সহকারী কমিশনার এসিলেন, তাদেরকে পরিপত্র দেওয়া হয়েছে যে এই সম্পত্তি সরজমিনে গিয়ে তার যে নায়েব, তার যে তহসিলদার, তার সার্ভেয়ার, এদেরকে নিয়ে তারপরে সেই সম্পত্তি আলাদা করার কথা বলা হয়েছে। সম্পত্তি কার দখলে থাকবে সেটা পরের বিষয়, আলাদা করে মানচিত্র করতে বলা হয়েছে এবং আলাদা করে সেই যৌথ সম্পত্তি যিনি বাংলাদেশে আছে তার সম্পত্তি তার নামে নামজারি করে দিতে বলা হয়েছে, আর অর্পিত সম্পত্তি সরকারের নামে নামজারি করে দিতে বলা হয়েছে। তাহলে এই অর্পিত সম্পত্তি যারা ক্রয় করেছেন তাদের কাছে যে দলিল আছে, এই দলিলের সম্পত্তি আপনারা কিন্তু পাবেন না এবং এটা সরকার আয়ত্তে নিয়ে নেবে। কেউ যদি অর্পিত সম্পত্তি ক্রয় করে নামজারি করেও থাকেন, সরকার মিসকেস করে ওইটা কিন্তু নিয়ে নেবে। এমনটি কিন্তু সত্য কথা, চিরন্তন সত্য কথা। এইগুলো 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে শিকস্তি সম্পত্তি। যেমন আপনার সম্পত্তি আপনার আছে, এই সম্পত্তি এক সময় আপনি খাজনা দিয়েছেন, আপনার চাষাবাদ করছেন, সেখানে আপনার বসতভিটা ছিল, সবকিছু ঠিক আছে, জমির দলিল আপনার, কিন্তু সেই সম্পত্তি যখন নদীর গর্ভে চলে গেছে, ভেঙে গেছে, তখন আপনি যদি কন্টিনিউ খাজনা পরিশোধ করে যেতেন, আপনি কিন্তু 20 বছর পর্যন্ত খাজনা পরিশোধ করে যেতেন। 20 বছর পরে চর জাগলে আপনার এটা অগ্রাধিকার ভিত্তিতে এই সম্পত্তিটা পাওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু আপনি খাজনাও দেন নাই, আপনার বাড়িঘর ভেঙে গেছে, আপনি অসহায়ত্ব বরণ করছেন, আপনি ওখান থেকে চলে আসছেন। এই সম্পত্তি দেখা গেছে 20-25 বছর পরে যখন চর জাগছে, অর্থাৎ পয়স্তি হয়ে গেছে, এই সম্পত্তি কেউ না কেউ জবরদখল করে ভোগ দখলে গেছে, অথবা আপনি সেই সম্পত্তি আবার দখলে গেছেন। আপনার যে পূর্বের যে দলিল ছিল সেই দলিল দিয়ে সেই সম্পত্তি আপনি বিক্রি করে দিয়েছেন, কিন্তু পয়স্তি সম্পত্তি সেটি কিন্তু সরকারের খাসখতিয়ানের 1 নম্বর খাসখতিয়ানের সম্পত্তি। আপনার কাছে দলিল থাকলেও সেই সম্পত্তি আপনি কিন্তু বিক্রি করতে পারেন না। আপনি সম্পত্তি দলিল দেখায় বিক্রি করে দিয়েছেন, আরেকজন সেই সম্পত্তি ক্রয় করেছে, এখন নামজারি করতে পারতেছেন না। নামজারি না করার কারণ হচ্ছে এসিল্যান্ড তো সরকারি লোক, তিনি যখন দেখতেছে পয়স্তি জমি, সাথে সাথে নামজারি ফেরত দিয়ে দিতেছে। এই সকল জমি সব সরকার নিয়ে নেবে। এখন এর থেকে বের হয়ে আসার সুযোগ, যে পয়স্তি সম্পত্তি যিনি বিক্রি করেছেন তিনি যদি বিক্রি না করে এই সম্পত্তিটা যদি কন্টিনিউয়াস করে যেত, খাজনা বা ভূমি উন্নয়ন কর দিয়ে যেত, তো দেওয়ার পরে বা নাই বা দিত, যখন চর জাগছে তখন ডিসি সাহেবের কাছ থেকে তার কাগজপত্র জমা দিয়ে রাখতো, ওখান থেকে তিনি অগ্রাধিকার ভিত্তিতে উনি কিন্তু লিজ নিতে পারতো। আবার যখন জমি শিকস্তি হয়ে গেছে, নদীর গর্ভে চলে গেছে, এই সম্পত্তির কাগজ একটা ফটোকপি ডিসি সাহেবের এখানে আবেদন করে রাখতে পারতো যে আমার নদীর গর্ভে সম্পত্তি চলে গেছে, আমি এই সম্পত্তিটা পরবর্তীতে লিজ জাগলে আমি যাতে করে অগ্রাধিকার ভিত্তিতে পাই। তিনি অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু পরবর্তীতে এই সম্পত্তিটা কিন্তু পেত, কিন্তু সেটি তিনি করেন নাই। কিন্তু যখন চর জাগছে তখন পেশি শক্তির বলে সেটি দখল করে পূর্বের দলিল দেখায় কিন্তু বিক্রি করে দিয়েছে। এইটা কিন্তু সরকার মেনে নিবে না। এই জন্য আপনারা এই সকল সম্পত্তি সরকারের কাছ থেকে আপনারা লিজ নিতে পারেন, এটা কিন্তু সুযোগ আছে। আর যারা অর্পিত সম্পত্তি আপনারা লিজ নিতে পারেন সরকারের কাছ থেকে। এবং এই যে নামজারি হয় নাই, যা খাসখতিয়ানের সম্পত্তি যেটাই বললাম, এটা বেচা বিক্রি, যারা ক্রয় করেছেন তাদেরও উচিত হচ্ছে এখন সরকারের কাছ থেকে লিজ নেওয়া। 100 লিজ হোক, স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী লিজ নিয়ে বসবাস করা, যথাসময়ে সরকারের কাছে সেই লিজ মানি জমা দেওয়া বা ভূমি উন্নয়ন কর জমা দেওয়া, এটি যদি আপনারা করেন তাহলে এই সম্পত্তিতে আপনারা দীর্ঘ বছর কিন্তু থাকতে পারবেন। নতুবা সরকারের বিডিএস জরিপের পাশাপাশি সরকার যে কোনো সময় এই সম্পত্তির জন্য নোটিশ দিয়ে আপনাদেরকে কিন্তু হয়রানি করবে। যাতে করে হয়রানির শিকার না হতে হয়, সেই জন্যই আপনারা এই সকল সম্পত্তি যাদের কাছে আছে তারা আপনারা ডিসি অফিসে যোগাযোগ করে আপনারা এই সম্পত্তি লিজ নেওয়ার ব্যবস্থা করেন। কারণ আমার এই চ্যানেলে 5 লক্ষর মতন সাবস্ক্রাইবার আছেন, তারা সবাই আমার পরিবারের সদস্য। অনেকেই ভিডিও দেখেন, কেউ সম্পত্তি নাই, অন্যের জমিতে ভোগ দখলে আছেন, কেউ নিজের সম্পত্তি হারিয়ে ফেলছেন, আর একজন ভোগ দখলে থাকেন। বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন ধরনের মানুষ তাদের সমস্যা নিয়ে আমার ভিডিও দেখেন। তাদের সবাইকেই কিন্তু আমার সান্ত্বনামূলক না, বাস্তব যে জিনিসটা আইনগত দিক থেকে যা বলা হয়, এই আইনগত দিক থেকে ভিডিও করে তাদেরকে কিন্তু একটি পরামর্শ দেওয়া একান্ত দায়িত্ব আমার একজন মুসলমান হিসাবে। সেজন্য আমি এই ভিডিওটি করলাম। আপনাদের যদি কারো উপকার হয় আমি
আপনাদের জন্য দোয়া করবো। আর দ্বিতীয়ত হচ্ছে, যারা আমার কাছে প্রশ্ন করেছেন, আমি পর্যায়ক্রমে আপনাদের এক একটি করে ভিডিও করে আপনাদের উপহার দিব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।